স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকে ব্রেক ডে, তবে আজকে কিন্তু বেশ কিছু সাইনিংও হয়েছে, এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমরা কিন্তু চিটং রয়্যালসকে নিয়ে কথা বলবো। আজকে দলটাতে কিন্তু বেশ কয়েকজন নতুন ক্রিকেটার যোগ দিয়েছেন, সবচেয়ে বড় চমক সাদমান ইসলাম। এই সাইনিংটা কেমন হয়েছে, তাছাড়া পাশাপাশি বিদেশি কোন কোন সাইনিং আছে এগুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। বিপিএলের এবারের আসরটা চট্টগ্রামের খুব ভালোভাবেই শুরু হয়েছে। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছে। শেখ মেহেদী দলটার ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন, যদিও বিপিএল শুরুর আগে তাদের নিয়ে আসলে একটা আলোচনা সমালোচনার জন্ম হয়েছিল, যেহেতু তাদের যে ফ্র্যাঞ্চাইজিটা ছিল তারা শেষ মুহূর্তে সরে গেছে, দলটার দায়িত্ব নিয়েছে বিসিবি। বিপিএলে না খেলার কথাই ছিল সাদমান ইসলামের, তিনি আসলে যুক্ত হয়েছেন দলটার সঙ্গে। এই সাইনিংটা কীরকম হয়েছে চট্টগ্রামের জন্য? না, আপনি যেটা বলছিলেন যে প্রথমে এই চট্টগ্রাম রয়্যালস নিয়ে কিন্তু আসলে অনেক আলোচনাতে সমালোচনায় বেশি হয়েছিল, কারণ আপনার এই ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে প্রথম থেকে আসলে বলা হচ্ছিল যে তারা আসলে যেই টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা দিতে পারছে না, বা এগুলো নিয়ে অনেক দিন কাটার পরে শেষ দিন এসে কিন্তু আসলে তারা বলেছে তারা আসলে ফ্র্যাঞ্চাইজি চালাতে পারবে না, এবং সেটা বিসিবি টেক ওভার করে। এই বিসিবি টেক ওভারের এই বিষয়টা কিন্তু আগেও আমরা দেখেছি, যে আগে ফ্র্যাঞ্চাইজিগুলো যখন টাকা পয়সা নিয়ে সমস্যা হতো তখন কিন্তু বিসিবি আসলে স্টেপ আউট করতো এবং দলটার ভার নিয়ে নিত। কিন্তু এবার যেটা মানে ভালো হয়েছে, মন্দের ভালো, সেটা হচ্ছে যে টুর্নামেন্ট শুরুর আগেই আসলে তারা কনফার্ম হয়ে গিয়েছে যে এটা বিসিবির টিম হবে, বিসিবির টিম হবে। সো সেই হিসেব করে এই টিমটা এখন মানে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে গুছানো একটা ফ্র্যাঞ্চাইজি বলা যেতে পারে। কিন্তু এইখানে আরও সমস্যা যেগুলো হয়েছিল, যে ফ্র্যাঞ্চাইজি যেহেতু তারা কনফার্ম ছিল না, যে মানে তারা হয়তো আগে থেকেই বুঝতে পারছিল যে তারা চলে যাবে, সেই কারণে কিন্তু অনেক বিদেশি প্লেয়ার আসলে আসেনি। আপনি দেখবেন যে আবরার আহমেদকে তারা কিন্তু ডিরেক্ট সাইনিংয়ে নিয়েছিল। আবরার আহমেদ কিন্তু তিনি কিন্তু আগে থেকেই আসলে তিনি সরে এসেছে। তারপরে পল স্টার্লিংকে তারা নিয়েছিল, তিনিও কিন্তু আসলে সরে গিয়েছেন। এবং নিরোশান ডিকোয়ালা তিনিও কিন্তু আসলে, সো আপনি 5-6টা বিদেশের মধ্যে যখন আপনার 3টা নাম চলে যাবে তখন কিন্তু খেলানো যাবে না। আমরা কিন্তু চিটংয়ের ফার্স্ট ম্যাচে একাদশটা দেখলেই কিন্তু সেই ব্যাপারটা কিন্তু ধারণা করা যাচ্ছে। তারা মাত্র, আমি যদি ভুল না বলে থাকি, 2 জন মাত্র বিদেশি ক্রিকেটার নিয়ে কিন্তু মাঠে নেমেছিল। তারা কিন্তু 4 জন বিদেশি কোটা কিন্তু পূরণ করতে পারেনি। সো তাদের কিন্তু বিদেশি সাইনিং করা লাগতো, না হলে তারা আসলে এই টুর্নামেন্টটাতে তাদের খেলা চালিয়ে যাওয়া খুব টাফ হয়ে যাবে। এক্স্যাক্টলি, কিন্তু সেই একজনই কিন্তু ভালো খেলেছিল, মির্জা বেগ। তিনি কিন্তু 80 রানের একটা ইনিংস খেলছিল, যেখানে আসলে নাইম শেখ যিনি কোটি টাকার প্লেয়ার, তিনি কিন্তু আসলে ওই ম্যাচটা ফ্লপ করেছিল। আপনি আরেকজনের কথা বলছিলেন সাদমান ইসলাম, তার সাথে কিন্তু আসলে আমরা বিপিএলের আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে কিন্তু তিনি বলেছিলেন তিনি আর বিপিএল খেলবেন না। তিনি আসলে তাকে আমরা কিন্তু অনেক দিন ধরে বিপিএলে দেখি না। তিনি বিপিএল খেলেছেন, কিন্তু আসলে তার শরীরে একটা টেস্ট প্লেয়ার তকমা আসলে লেগে গিয়েছে, যেটা আসলে সাইফ হাসানের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। অনেক সময় তাকে আসলে খেলানো হতো না, বাট সাইফ কিন্তু একদম দারুণ একটা কামব্যাক দিয়েছেন আমরা জানি টিমের হয়ে। হ্যাঁ, এরপরে কিন্তু তিনি আসলে এখন একটা বিগ নেম টি20 সিরিজ। সেরকমই সাদমানও কিন্তু আসলে তিনি তাকে নেওয়া হতো না এবং নেয়নি। এই বিপিএল আসলে তিনি ছিল না, কিন্তু এখন কিন্তু আসলে তাকে এই চট্টগ্রাম রয়্যালসের টিম থেকে ডাকা হয়েছে, যেটা আসলে বিসিবির টিম। এবং আমরা কিন্তু এরপরেও আসলে সাদমানের সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন যে, তাকে সামনে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অভিমানটা আসলে ভাঙলো কীভাবে। তিনি বলছে যে এখানে আসলে অভিমানের এখন আর বিষয় নেই, কারণ যেহেতু টিমটা রান করছে বিসিবি, আমি যেহেতু বিসিবির প্লেয়ার, সেহেতু বিসিবি যেহেতু আমাকে ডেকেছে, আমি আসলে খেলার জন্য প্রস্তুত। সো সেই হিসেবে আসলে সাদমানকে আমরা আবার চট্টগ্রামের বা বিপিএল আসলে দেখতে যাচ্ছি, এবং সেটা একটা প্লেয়ারের জন্য খুবই ভালো একটা বিষয়, যেই প্লেয়ারটা আসলে খেলতে চায়। আমরা কিন্তু এরকম মমিনুলের কাছ থেকেও শুনতাম যে তাকে আসলে টেস্ট প্লেয়ারের তকমা দিয়ে দেওয়া হতো এবং তাকে সাদা বলের খেলা নেওয়া হতো না, বা তিনি ওইভাবে সুযোগ পেতেন না। এই জিনিসগুলো আসলে মনে হয় যে একটা গ্যাপ রয়েছে। যেই প্লেয়ার আপনি মনে করেন যে খেলতে চায়, আপনি তাকে যদি সুযোগ না দেন, তাহলে সেই আসলে প্রমাণ করবে কিভাবে? তবে আমার মনে হয় যে সাদমান আসাতে দলটার আসলে খুব বেশি একটা চেঞ্জ আসলে হবে না। আপনি দেখবেন যে মাহমুদুল হাসান জয়, যাকে আসলে আমরা ওপেনার হিসেবে চিনি, তাকেও কিন্তু 3-4 নম্বরে খেলতে হচ্ছে। সো ওপেনিংয়ের ওই স্লটটা সাদমানও হয়তো বা পাবেন বলে আমার মনে হয় না। আপনি যদি দেখেন তাদের যদি ফার্স্ট চয়েস ওপেনিং জুটি, আপনি যদি 2 জন দেশি ক্রিকেটারকে দিয়ে ওপেনিং করান, সেক্ষেত্রে হয়তো বা মাহমুদুল হাসান জয় এবং নাইম শেখ, এই 2 জনের ওপেনিং করার কথা। সেই জায়গায় কিন্তু সাদমানকে আসলে স্যুট করছে না আমার মনে হয়। না, এখানে আসলে ব্যাকআপ বড় একটা টুর্নামেন্ট, তো যেহেতু মানে কিছু মানে
যেই কয়টা ম্যাচ আছে আপনার কম্বিনেশন যদি এই যে এই ম্যাচটা জিতেছে পরের ম্যাচে যদি হারে বা কম্বিনেশন চেঞ্জ করতে হয়, তখন অবশ্যই হয়তো তাকে কনসিডার করা হতেও পারে। সাদমান ওই জিনিসটা আসলে মাথায় রাখবেন যে হ্যাঁ, তাকে হ্যাঁ, ওপেনিং এ যদি না খেলানো হয়, যে 3-4 নম্বরে ব্যাট করার ওই মানসিকতা যদি থাকে, আমার মনে হয় যে এই টুর্নামেন্টে সাকসেস হওয়া পসিবল। Possible। আমরা আসলে বিপিএল এরই মধ্যে কিন্তু বেশ কিছু দলে দেখেছি যে আপস এন্ড ডাউনস কিন্তু হচ্ছে, যারা আসলে উপরে দিকে খেলেন তারা একটু নিচের দিকে খেলছেন, অনেকে ওপেনিংও করছেন, যারা আসলে একটু নিচের দিকে খেলে থাকেন। এই জিনিসগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে সাদমান। না এখানে এটা আসলে মানে আপনি একদম দলের বাইরে থাকাচ্ছে, দলের ভিতরে থাকাটা কিন্তু কিছু না থাকাচ্ছে কিছু থাকাটা কিন্তু জরুরি। সেখানে আপনার অবশ্যই সুযোগ থাকে, আপনি যেহেতু স্কোয়াডে রয়েছেন আপনার খেলার সুযোগ থাকেই। সো সাদমান একদম কিছু না পাওয়া চেয়ে স্কোয়াডে থাকলে তারা যদি কম্বিনেশনে মনে করে যে এরকম একটা প্লেয়ারকে আমরা ওপেনিংয়ে খেলাবো, বা তিনি কিন্তু রিসেন্ট টি-20 ঘরোয়া যে টি-20 লিগগুলো হয়েছে বাংলাদেশে সেগুলোতে কিন্তু তিনি ভালো খেলেছেন। এনসিএল টি-20 তিনি আসলে তিনি খুব খুব ভালো ভালো একটা খেলেছেন। ইনিংস খেলেছেন, এটা হয়তোবা সেঞ্চুরি হ্যাঁ সেঞ্চুরি করেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এই ইনিংসটা তার জন্য ভালো একটা বুস্ট আপ দেবে। সেখানে এখন যদি মনে করে যে তাকে নেওয়া হবে তাহলে কিন্তু নেওয়া যেতেই পারে। আর আপনি যেটা বলছিলেন যে তারা 3 জন বিদেশি ক্রিকেটারকে সাইন করেছে, 3 জনই পাকিস্তানি। তাদের মধ্যে আসলে আমির জামাল আছেন, যাকে আমরা লাস্ট বিপিএলটাতেও খেলতে দেখেছিলাম। আসিফ আলী রয়েছেন এবং হচ্ছে হাসান নওয়াজ রয়েছেন। এখানে 3 জন বিদেশি যোগ করেছে। এর আগে কিন্তু আমরা একটা আমাদের সহকর্মী কিন্তু বলে গেছে 7 জন বিদেশি আসলে চলে যাবে পাকিস্তানের যারা রানিং প্লেয়ার, কারণ তাদের শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। সো সেইখান থেকে আসলে তারা দলটা এইখানে যে প্লেয়াররা এসেছে তারা আসলে ন্যাশনাল টিমে এখন ডাক পাননি বা পাওয়ার সম্ভাবনা নেই, তাদেরকে কিন্তু আসলে যোগাযোগ করে নিয়ে আসে। যেখানে আসিফ আলীর কথা কিন্তু আমরা একসময় তিনি কিন্তু খুব একটা ভালো মার্কেট ভ্যালু করে ফেলেছিলেন, কারণ তার একটা 2-3টা ম্যাচ জিতিয়েছিলেন পাকিস্তানকে ক্রুশাল টাইম থেকে। সো সেই হিটিং পাওয়ারটা কিন্তু তার আছে। আপনি কভার করেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি 22 এশিয়া কাপে আমি আসলে দেখছিলাম যে নেটে পর ছক্কাই মারছেন। তিনি বলছেন যে 200-300টা ছক্কা মারেন প্র্যাকটিসে। সো এইরকম একটা প্লেয়ার আসলে বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে আপনার এই টাইপের প্লেয়ার অনেক সময় ইফেক্টিভ হয়ে যায় এবং তারা রানিং প্লেয়ার মানে বিপিএলে তো আসলে এখন আমরা ওই লেভেলের বড় প্লেয়ার পাচ্ছি না, যেই কয়জন আছে তার মধ্যে এইগুলোই আসলে মন্দের ভালো বলা যায়। তবে আমার মনে হয় যে এই বিদেশিরা আসলে এই চট্টগ্রামের দলটা একটু ভারসাম্যপূর্ণ। আমার কাছে অন্য দলগুলোর তুলনায় মনে হয় যে তাদের বোলিং লাইন আপটা খুবই শক্তিশালী। আপনি জানেন শেখ মেহেদী আছেন, তানভীর ইসলাম আছেন, সব মিলিয়ে দেশি ক্রিকেটারদের মধ্যে শরীফুল ইসলাম আছেন, আরো বেশ কয়েকজন দেশি পেসার আছেন, যাদেরকে নিয়ে বোলিং লাইন আপটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণে নেই। চিরঙের রনির মতো পেসার আছেন, তিনি আসলে ব্যাটিংটাও ভালো করতে পারেন। আমরা লাস্ট ফ্র্যাঞ্চাইজি বেশ কিছু টুর্নামেন্টে আসলে তার ব্যাটিংটাও আপনি দেখবেন যে খুবই ভালো, শেষের দিকে এসে মার করে ব্যাটিং করতে পারেন। আর এখানে যে আসিফ আলী এবং হাসান নওয়াজ কিন্তু দুইজনই মিডল অর্ডারে খেলে, তারা কিন্তু হার্ড হিটার ব্যাটার। হাসান নওয়াজকে কিন্তু পাকিস্তান দলে আসলে সুযোগ দেওয়া হয়েছিল, তিনি কিন্তু আসলে শাইন করতে পারেন। কিন্তু আমরা কিন্তু এরকম অনেক দেখেছি যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলাই ভালো করার পরে কিন্তু আবার ন্যাশনাল টিমের দরজা আসলে খুলে যায়। বিপিএল এরকম অনেক প্লেয়ার রয়েছে যারা বিপিএল এ ভালো করার কারণে ন্যাশনাল টিমে খাজা নাফের কথাই ধরতে পারেন, যাকে আসলে বিপিএল এ খেলার আগে তাকে কেউ চিনতো না, ঠিক আছে। তারপর কিন্তু খাজা নাফে ভালো করে তাদের পাকিস্তান সুপার লিগে জায়গা পেয়েছেন। ফর দ্য ফার্স্ট টাইম পাকিস্তান টিমে কিন্তু চান্স পেয়েছেন। এর পেছনে তিনি আজকে আসলে বলছিলেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবদানটা তার ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ। এর আগে আসলে তাকে চিনতেনই না পাকিস্তান। এরকম কিন্তু আসলে অনেক প্লেয়ার রয়েছে সেখানে, সেইভাবে কিন্তু হাসান নওয়াজও আসলে তার দরজাটা আসলে খুলে ফেলতে পারে। এবং এই জিনিসগুলো যে এই প্লেয়ারগুলো যারা স্ট্রাগল করছে ন্যাশনাল টিমের জন্য, তারা যদি এরকম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে এবং বাংলাদেশের বিপিএল এর জন্য পার্সপেক্টিভেও কিন্তু সেটা একটা ভালো বিষয়। কারণ আপনি হাসান নওয়াজ কিন্তু একজন হার্ড হিটার ব্যাটার না, আর আমার ছেলে ভালো খেলে থাকে। আর আমার কাছে সবথেকে বড় জিনিস যেটা মনে হয় যে আপনি মানে একটা টুর্নামেন্টকে সফল করতে হলে খুব বেশি বড় নামের কিন্তু প্রয়োজন নেই। নামের প্রয়োজন আছে, আপনি হয়তো বা ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে এই জিনিসটা রাখতে পারবেন, তবে আপনি পারফরমেন্সটাও কিন্তু দেখতে হবে। তারা আসলে খুব বড় ক্রিকেটার না হলে যদি পারফর্ম করতে পারেন বিপিএল এর মাধ্যমে, যদি নিজেদের চেনাতে পারেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য আসলে বেটার একটা অপরচুনিটি হবে। আমরা আসলে বিপিএল এ যেটা দেখে থাকি যে অনেক বয়স্ক প্লেয়ার নিয়ে আসা হয় যারা আসলে এখন খেলার মধ্যেই নেই, তাদেরকে নিয়ে আসলে অনেক সমালোচনা করা হয় এবং তাদের দিকে কিন্তু অনেক নেগেটিভ ইম্প্যাক্টও থাকে। তাদের দিকে একটা মানে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গিও থাকে তারা যখন খেলে। কিন্তু আপনি যদি ইয়াং প্লেয়ারদের আসলে সুযোগ দেন যারা এখন ন্যাশনাল টিমে নেই কিন্তু আসবে, যেমন
ঢাকাদের কথা আমি বলতে পারি, তিনি কিন্তু এই আন্ডার 19 আর খুব ভালো, এশিয়া কাপটাতে এশিয়া খুব কাপ ভালো খুব ভালো করেছেন। খেলেছেন। এই টাইপের প্লেয়ারদের যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার আর টুর্নামেন্টের দেখতেও ভালো লাগে এবং তাদের জন্য একটা সুযোগ তৈরি হয়। এবং এইবার এইটা ভালো হয়েছে যে আপনি ওরকম বয়স্ক প্লেয়ার দিয়ে খেলাচ্ছেন না, আপনি মোটামুটি ইয়াং প্লেয়ারদের নিয়ে আমার মনে হয় আসছেন। যে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, তিনি আসলে টুর্নামেন্টটা খেলছেন তিনিও না। খেলছেন না, এটাও হ্যাঁ। আসলে এটা ভালো একটা দিক। তার বদলে এখন একটা ইয়াং ক্রিকেটার যদি চান্স পান, যদি বিপিএলে ভালো করতে পারেন, সেটা বিপিএল এর জন্য সো ভালো। আমরা আসলে যতটুকু খারাপ ভাবছিলাম যে বিপিএলটা এবার হবে, এবার দেখা যায় যেহেতু যেই ফ্র্যাঞ্চাইজিটা আসলে সমস্যা হচ্ছিল সেই ফ্র্যাঞ্চাইজিটার দায়িত্ব যেহেতু বিসিবি নিয়ে নিয়েছে, অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো মোটামুটি ভালোভাবে রান করছে। সো টুর্নামেন্টে আমরা কিন্তু ব্রডকাস্টিং নিয়েও খুব হ্যাপি, আমরা কিন্তু বলছিলাম সবাই খুব আলোচনা ভালো করছি এটা খুব broadcasting ভালো ব্রডকাস্টিং হচ্ছে। সো সব মিলিয়ে আমার মনে হয় যে এবার হয়তো আগের চেয়ে বেটার কিছু আমরা পুরাটা দেখতে পারবো। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।